বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে। আজ এই মুহূর্তে আমরা রয়েছি বায়োসায়েন্সের ক্লাসে। বেশ কিছুটা ক্লাস আমরা অলরেডি করে ফেলেছি, কিছুটা সময় এখনো বাকি রয়েছে, কিছু প্রশ্নও আমাদের জানতে হবে। আমি সবকিছুর জন্য সরাসরি আবারও ক্লাসে চলে যাব। স্যার, তো ম্যাডাম যেভাবে আমাদের বলেছিলেন যে তোমাদের কি জাতীয় প্রশ্ন আসে, তো দেখো কিছু প্যাটার্ন অফ প্রশ্ন কিন্তু আমি দিয়েছি। তোমরা দেখো WBCS বা PSC বা রেলের ক্ষেত্রে এই জাতীয় প্রশ্ন কিন্তু ফলো করতে পারো, বা এই ধরনের প্রশ্ন কিন্তু এসেওছে। তো দেখো স্লাইডে প্রোডাকশন অফ সাউন্ড ইন ম্যান, মানে আমাদের সাউন্ড প্রোডাকশনে কী জাতীয় পার্টিকুলার ভয়েস কোথা থেকে তৈরি হয়, তার নাম ভোকাল কর্ড। বা ধরো আমাদের অ্যাবডোমেন মানে পেট আর থোরাক্স বুকের মধ্যে ডিফারেন্সিয়েট করা অর্গানের নাম কি, দেখো লেখা আছে ডায়াফ্রাম। ল্যারিংসের অপর নাম কি, অ্যাডামস অ্যাপেল। আচ্ছা, কভারিং অফ লাংস ছোট থেকে আমরা পড়ে আসি প্লুরা। গ্যাসিয়াস এক্সচেঞ্জ তোমাদের বলেছিলাম লাংসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের মধ্যে যে আদান প্রদান কোথায় হয়, অ্যালভিওলাই। রেসপিরেটরি সেন্টার অফ আওয়ার বডি, এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে সবাইকে যে আমাদের রেসপিরেটরি অর্গান লাংস হতে পারে, বাট রেসপিরেশন কন্ট্রোল করে কে, দেখো লেখা আছে মেডুলা অবলাঙ্গাটা। কোথায় থাকে, ইট ইজ দ্য লাস্ট পার্ট অফ ব্রেন, ঠিক আমাদের ঘাড়ের এই রিজিয়নে যেখানে থাকে কিন্তু মেডুলা অবলাঙ্গাটা। রাইট লাংস দেখো ট্রাইলোবড, আগেই বলেছি তিনটে পার্ট, লেফট লাংস বাইলোবড কারণ সেদিকে হার্ট আছে। এমফাইসিমা কি, ইনফ্লামেশন বিটুইন অ্যালভিওলাই, গ্যাসিয়াস আদান প্রদানের ওখানে যদি কোনোভাবে ঘর্ষণ হয়, ইনফ্লামেশন, যেটা একটা ডিসঅর্ডার হিসেবে কানেক্টেড হয় অত্যাধিক স্মোকিং করার ফলে, এটা বেসিক্যালি দেখা যায়, তার নাম হচ্ছে এমফাইসিমা। নেক্সট ওয়ান হচ্ছে ফুড অ্যান্ড এয়ার বোথ প্যাসেজ ফর্ম, খাদ্য এবং বাতাস দুটো কোথা দিয়ে প্যাসেজ করে, দিস ইজ ফ্যারিংস। তো দেখো এবার আমরা আসবো ভেন্টিলেশন। ভেন্টিলেশন মানে বুঝতেই পারছো, যখন আমরা ব্রিথ করি, ইনহেল করি বাতাসকে, এবং যখন ব্রিথ ছেড়ে দিই, আউট করি, এক্সহেল করি। তো বেসিক্যালি দেখো দুটোর মধ্যে আমাদের পার্থক্য কি আছে, পার্থক্য একটাই বলতে পারি, ইনহেলিং আর এক্সহেলিংয়ে ডায়াফ্রামের পজিশন কি লেখা আছে দেখো, কন্ট্রাক্ট অ্যান্ড মুভস ডাউনওয়ার্ডস, যেখানে কিন্তু এক্সহেলিংয়ের সময় কি হয়, আপওয়ার্ডের ডিরেকশনের সময় হয়ে যায়। মানে কি, পার্টিকুলার যখন ডায়াফ্রামটা আমরা বাতাসটা ইনহেল করছি সেটা নিচের দিকে পজিশন হয়ে যায়, রিল্যাক্সেশনের সময় আপওয়ার্ড মোডাকশন হয়ে যায়। ইন্টারকস্টাল মাসেলের কাজ কি, মুভিং রিবস আপওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ডস, উল্টো দিকে এক্সিলিংয়ের সময় আমাদের রিবসের মুভ ডাউনওয়ার্ডস ইনওয়ার্ডস, পুরো উল্টো ফাংশন থাকে, অপোজিট ফাংশন। রিবকেজের ভলিউম কি হয়ে যায়, ইনহেল যখন করি বাতাস দেখো ইনক্রিজ করে, এক্সিলিংয়ের সময় ডিক্রিজ করে। প্রেশার ইনসাইড দ্য চেস্ট, বুকের ভেতর কী চাপ অনুভূতি হয়, ডেফিনেটলি ডিক্রিজ করি যখন বাতাস নিই, যখন ছাড়ি তখন ইনক্রিজ করি অ্যাটমসফেরিক প্রেশারের অনুযায়ী। আর মুভমেন্ট অফ এয়ার মুভস ইনটু লাংস, এটা সবাই জানো, লাংসের দিকে বাতাস যাচ্ছে আর লাংস থেকে বাতাস বেরিয়ে যাওয়াটাকে বলা হচ্ছে এক্সহেলিং। তো যদি আমরা ছবিটা দেখে নিই স্লাইডে দেখো ইনহেলিং আর এক্সহেলিংয়ে, বুঝতেই পারছো যেখানে কিন্তু ছবিতে বাতাস ঢুকছে এবং যেখানে এই যে পার্টিকুলার প্রেশারটা মুভ করছে, ডায়াফ্রামটা দেখো নিচের দিকে মুভ করছে, যেখানে সাইন দেওয়া আছে, উল্টো দিকে দেখো ইন্টারকস্টাল মাসেলগুলো কীভাবে কাজ করছে, এবং দেখো এক্সহেলিং যখন বাতাস ছাড়ছি দেখো ডায়াফ্রামটা ফুলে উঠছে আবার ডোম শেপেডের মতো, আবার প্রেশারটা কিছুটা ইনক্রিজ করছে। এই জিনিসগুলো কিন্তু তোমাদের বেসিক্যালি একটু মনে রেখো, মানে ইনহেলিং আর এক্সহেলিংয়ের ডিফারেন্স যেটা দেখালাম তোমাদের ক্ষেত্রে যে আগের স্লাইডে, সেই স্লাইডটা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত একটা ইম্পর্টেন্ট পার্ট। তো এরপর আমরা যাব কিছু রেসপিরেটরি ডিসঅর্ডার, যেমন কিছু রেসপিরেটরি ডিসঅর্ডার আছে আমাদের, যে ডিসঅর্ডার কিন্তু আমাদের জেনেটিক্যালি ফলো হয়, কিছু অ্যালার্জিক রিয়াকশনের জন্য হয়, কিছু আমরা অত্যাধিক স্মোকিং করার ফলে হয়ে থাকে, বা আবার কিছু এয়ার পলিউশন বা ব্যাকটেরিয়া বা ভাইরাল পলিউশনের জন্য হয়ে থাকে। তো কী কী ডিসঅর্ডার দেখে নিই। সব থেকে প্রথম ডিসঅর্ডার যেটা হচ্ছে অ্যাस्थমা বা অ্যাসমা। তো অ্যাসমা প্রবলেম বুঝতেই পারছো, এটা একটা ক্রনিক ডিসঅর্ডার হুইচ অ্যাফেক্টস দ্য বঙ্কি অ্যান্ড বঙ্কিউলস অফ দ্য লাংস। It causes difficulty in the breathing to followed by severe cough, restlessness, cough and wheezing sound while breathing. জিনিসটা কি, জিনিসটা হচ্ছে অ্যালভিওলাই বা লাংসের প্রত্যেকটা বঙ্কিউলসের মাঝখানে যখন আমাদের বুকে সর্দি হয়, এটা অ্যাকচুয়ালি ডাস্ট অ্যালার্জি থেকে হয়ে থাকে, সেটা পুরো কনজাস্টেড হয়ে যায়, মানে কাঁকড়ে পুরো সর্দিটা ধরে রাখে, যে কারণে কিন্তু আমরা বাতাস নিতে বা ছাড়তে খুবই প্রবলেম হয়, যেটা শ্বাসকষ্টতে পরিণত হয়। এবং যখন আমরা রাত্রিবেলা হয়তো ঘুমাই, কিছুটা আমাদের সাই সাই করে বুক থেকে যে শব্দটা তৈরি হয় সেটা কিন্তু এখান থেকেই পাওয়া যায়। নেক্সট হচ্ছে দেখো সিওপিডি। সিওপিডির ফুল ফর্ম কিন্তু এসএসসি বা রেলের এক্সামের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। This includes all the respiratory disease that causes breathlessness or inability to exhale. It largely affect people who have been exposed to some sort of smoke. স্মোকিং থেকে বেসিক্যালি এই ডিজিজটা দেখা যায়।
ইট ইজ এ ভেরি সিরিয়াস ডিজিজ অ্যান্ড ওয়ার্সেন ইভেন ইফ ইউ স্টপ স্মোকিং। যদি না আমরা স্মোকিং স্টপ করি, এই ধরনের ডিজিজ কিন্তু আমাদের লাংস ক্যান্সারের দিকে ছড়িয়ে দিতে পারে। পরবর্তী পার্ট আমাদের সাইনোস্টিসিস। দেখো, ইট ইজ ইনফ্লামেশন অফ দ্য মিউকাসাল মেমব্রেন ইন দ্য ন্যাসাল সাইনাস। আমাদের ন্যাসাল সাইনাসের মধ্যে একটা পার্টিকুলার ইনফ্লামেশন হয়, যে কারণে কিন্তু আমাদের নাকের যে ভেনগুলো বন্ধ হয়ে যায়, যেটা আমরা বলি যে নাকের ক্যাভিটিতে আমাদের নাকে জ্যাম হচ্ছে, যেখানে শ্বাস প্রশ্বাস নিতে একটা প্রবলেম হয়। এটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন থেকেও ছড়ায়। নেক্সট হচ্ছে দেখো এমফাইসিমা, যেটা তোমাদের বলছিলাম, এটাও একটা ক্রনিক ডিজিজ, যেটা পার্টিকুলার রেসপিরেটরি সারফেসে ডিউ টু ড্যামেজ অফ দ্য লাংস অ্যালভিওলার ওয়াল। অ্যালভিওলার ওয়ালে একটা ড্যামেজ হয়েছে, কারণ ওখানে একটা যে ঘর্ষণ হয়, এবং ইট ইজ কজড মেনলি বাই সিগারেট স্মোকিং। সিগারেট খাওয়ার জন্যই বেসিক্যালি হয়ে থাকে। দ্য মেন সিমটমস অফ এমফাইসিমা ইনক্লুড শর্টনেস অফ ব্রেথ অ্যান্ড কফ। দেখা যায় যে যারা দীর্ঘদিন ধরে একটা চেন স্মোকারের লাইনে চলে যায়, সেখানে তারা কিন্তু একটু কাজ করতে গেলেই হাঁপিয়ে পড়ে, বা তাদের একটু সর্দিতেই হয়তো বুকে অনেকটা কফ বসে যায়। একমাত্র কারণ বা তার সিমটমস হিসেবে কিন্তু এমফাইসিমা তার শরীরে অ্যাটাক করছে, এরকম সিমটমসই দেখা যায়। তো নেক্সট আছে দেখো অকুপেশনাল রেসপিরেটরি ডিজিজ। এটা বেসিক্যালি দেখো লেখাই আছে, দিস রেসপিরেটরি ডিসঅর্ডার আর ডিফাইন্ড অ্যাজ এনি ডিসঅর্ডার হুইচ অ্যাফেক্টস দ্য রেসপিরেটরি সিস্টেম বাই লং টার্ম ইনহেলেশন অফ কেমিক্যাল, প্রোটিন অ্যান্ড ডাস্ট। ফর ইনস্টেন্স অ্যাসবেস্টোসিস দ্যাট কজড ইন বাই দ্য ইনহেলেশন অফ অ্যাসবেস্টাস ডাস্ট। মানে যারা সিমেন্ট কারখানা বা অ্যাডবেস্টার বা যারা ধরো লোহার লাইনে দীর্ঘদিন ধরে পেশায় যুক্ত, সেখানে পার্টিকুলার ফ্যাক্টরিতে কাজ করছে, সেই সমস্ত পার্টিকেলগুলো তাদের লাংসের ভেতর দীর্ঘদিন ধরে এফেক্ট হচ্ছে, সেটার ফলে কিন্তু এই জাতীয় রোগ দেখা যায়। পালমোনারি ইডিমা, সেটা কি অ্যাকচুয়ালি খুব কমন ভাষায় বলা হয়, যেটা আমাদের লাংসে বা বুকে জল জমা, দীর্ঘদিন ধরে সর্দি কনজাস্টেড হতে হতে সেটার যদি প্রপার চিকিৎসা না হয়, তাহলে কিন্তু সেখানে সর্দি থেকে কনভার্ট হয়ে একটা লাংসে জল জমে যায়, যেটা ফুলে গিয়ে ইডিমা ফর্মেশন করে। এরপর হচ্ছে লাস্ট দুটো পয়েন্ট আছে দেখো এখানে, কিছু লাং ক্যান্সার এবং নিউমোনিয়া। তো লাং ক্যান্সার ক্যান ডেভেলপ ইন এনি পার্ট অফ দ্য লাংস, ইট অকার্স মেন পার্ট অফ দ্য লাংস। দ্য ট্রিটমেন্ট অফ লাং ক্যান্সার ডিপেন্ড আপন দ্য টাইপ, লোকেশন অ্যান্ড স্প্রেড। অতএব লাং ক্যান্সার এমন একটা জিনিস, এই বুকে জল জমা ইডিমা থেকেও কিন্তু ফর্মেশন করতে পারে, এবং বেসিক্যালি এখানে ট্রিটমেন্ট বলতে কিছুই হয় না। কোন স্টেজে ক্যান্সারটা ধরা পড়ছে তার উপর সব থেকে বেশি বড় ডিপেন্ড করে, এবং কোন লোকেশানে হয়েছে এবং সেটা কতটা স্প্রেড করেছে। লাং ক্যান্সার এতটাই ভয়ঙ্কর, যেটা কিন্তু কোনো সিমটমস ছাড়াই হঠাৎই আমাদের টোটাল লাংস থেকে, হার্ট থেকে শুরু করে ডায়াফ্রাম, টোটাল সিস্টেমকে ট্র্যাকিয়া পুরো ড্যামেজ করে দিতে পারে এবং স্প্রেড আউট করতে পারে খুব কম সময়ের মধ্যে। লাস্ট পয়েন্ট হচ্ছে ওদের নিউমোনিয়া। তো নিউমোনিয়া দেখো, সোয়েলিং অফ ওয়ান অর বোথ দ্য লাংস দ্যাট ইজ ইউজুয়ালি কজড বাই অ্যান ইনফেকশন। বেসিক্যালি কিছু ইনফেকশনের ফলে হয়ে থাকে, বুঝতে পারছো এটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ। যে ব্যাকটেরিয়াল ডিজিজে কিন্তু আমাদের দেখা যায় যে ইট কুড বি ট্রিগার্ড বাই ফাঙ্গি, ব্যাকটেরিয়া অর ভাইরাসেস। নিউমোনিয়া রেজাল্ট ইন ফিভার অর ডিফিকাল্টি ইন ব্রিদিং which could last up to 2 to 3 weeks। 2 থেকে 3 সপ্তাহ পার্টিকুলার আমাদের ব্যাকটেরিয়াল বা কিছু ফাঙ্গাল এফেক্টের ফলে আমাদের কিন্তু এরকম কনজাস্টেড হয়ে থাকে। এই প্যান্ডেমিক সিচুয়েশন, কোভিড, যেটা করোনা ভাইরাসেও কিন্তু এই নিউমোনিয়ার মতো লাইক ডিজিজ, যেখানে কিন্তু নিউমোনিয়ার মতোই পুরো ঢুকছে আমাদের শরীরে, যেখানে মেনলি আমাদের যে জায়গা দিয়ে আমাদের ইনহেল করছি, আমরা সবাই জানি আজকে মাস্ক পরছি, কেন না আমাদের করোনা ভাইরাস ইনজেক্টের দুটোই জায়গা আছে, একটা নাক আর একটা মুখ। এই দুটো জায়গা যদি আমরা ঠিকঠাক করে প্রোটেকশন নিয়ে রাখতে পারি, করোনা কিন্তু আমাদের শরীরে আদার্স পার্ট দিয়ে ঢুকতে পারে না। সো এই দুটো পার্ট দিয়ে ঢুকছে, মানে বুঝতেই পারছো রেসপিরেটরি সিস্টেমকে ড্যামেজ করছে, পুরো নিউমোনিয়ার মতো কিন্তু এর ফাংশন, বুকে গিয়ে সর্দিতে কনজাস্ট করছে, ব্রিদিং প্রবলেম হচ্ছে। দেন যারা একটু বয়স্ক বা তাদের ইমিউনিটি পাওয়ার সেভাবে নেই, তারাই কিন্তু ব্রিদিং প্রবলেমে ফেস করছে এবং সেটা মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আদারওয়াইজ কিন্তু করোনা সেভাবে আমাদের কাছে ভয়ের কোনো কারণ নেই, কারণ তোমরা স্ট্যাটিস্টিক্স দেখবে আদার্স ডিজিজের থেকে কিন্তু করোনার যে আমাদের মোর্টালিটি রেট, যেটা মৃত্যু রেট, অনেক কম। তো সেক্ষেত্রে আমরা যদি প্রোটেকশন নিতে পারি, এই ধরনের রোগকে কিন্তু আমরা ইজিলি আমাদের হাতের মুঠোয় আনতে পারি। তো আমাদের আজকের চ্যাপ্টারে আমরা কি পড়লাম, যদি আমরা একটা ফোকাসে আসি, জাস্ট কী পড়েছি খুব শর্ট আউটে দেখো। রেসপিরেশন কাকে বলে, তার সাথে আমরা পড়েছি রেসপিরেশনের টাইপ, এরোবিক, সবাত শ্বসন, অ্যানারোবিক, এবং তার বিশেষ করে পার্টগুলো। এরোবিকের মধ্যে দেখো জেনারেলি পার্টটা পড়েছি গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, কত অণু এটিপি প্রয়োজন হয়, কী বৃত্তান্ত। আর অ্যানারোবিকে পড়েছি বেসিক্যালি ফার্মেন্টেশন, তার 3টে টাইপ, ল্যাকটিক অ্যাসিড, অ্যালকোহল ফার্মেন্টেশন এবং অ্যাসিটিক অ্যাসিড ফার্মেন্টেশন, আর তার ইন্ডাস্ট্রিয়াল কী কাজ লাগে। দেন আমরা পড়েছি কি
যে আমাদের রেসপিরেটরি অর্গ্যান লাংসের কিছু স্ট্রাকচার এবং সেখানে ট্রাকিয়া, অ্যাডামস অ্যাপেল বা এই জাতীয় ল্যারিংস কিছু স্ট্রাকচার, এবং সবার শেষের দিকে আমরা পড়েছি, তার আগে একটু ইনহেলিং এক্সেলিং প্রসেসটা পড়েছি, আর পড়েছি হচ্ছে আমাদের কিছু ডিসঅর্ডার, সিওপিডি বা অ্যাসমা বা আমাদের এমফাইসিমা এই জাতীয় ডিসঅর্ডার। তো এই কটা জায়গা থেকে তোমরা যদি মেনলি ফোকাস করতে পারো তোমাদের প্রশ্ন কিন্তু অটোমেটিক্যালি কমন পেয়ে যাবে। তো তোমাদের জন্য আমার কিছু বেসিক্যালি যে প্রশ্ন কিছু আমি তোমাদের কাছে স্যাম্পল হিসাবে দেখাবো এক্ষুনি। তার আগে যেটা লাস্ট বলবো যে সিসটা রেসপিরেটরি অর্গানের একটা লিস্ট, যেটা কিন্তু পুরোটাই তোমাদের কাছে মুখস্থ করতে হবে। মুখস্থ করার জায়গা বলতে দেখো কিছু অ্যামিবা বা স্পঞ্জের ক্ষেত্রে বডি সারফেস দ্বারা রেসপিরেশন করে থাকে, লিচ, জোঁক এবং আর্থওয়ার্ম বডি ওয়াল দিয়ে করে থাকে, ককরোচ, বাটারফ্লাই ট্রাকিয়া দিয়ে করে থাকে, ক্র্যাব বা স্পাইডার তারা বুক লাং দিয়ে করে থাকে, স্নেল মানে আমাদের কিছু শামুক যারা গিল দিয়ে করে থাকে, আচ্ছা পন বা ফিশ তাদের গিল ফুলকা দিয়ে করে থাকে আমরা জানি, ফগ বা অ্যামফিবিয়ার ক্ষেত্রে দেখো ব্যাঙেরা লাংস দিয়ে করে, আর স্কিন দিয়ে করে তারা শীতকালে ত্বকীয় শ্বসন, যখন শীতকালে ব্যাঙ জলে থাকতে পারে না তখন কিন্তু তাদের ময়েস্ট স্কিন দিয়ে করে থাকে, আর গরমকালের ক্ষেত্রে বেসিক্যালি তারা লাংস দিয়ে করে। রেপটাইল, অ্যাভিস, ম্যামেল সবার ক্ষেত্রে কিন্তু আমাদের লাংসের মাধ্যমে শ্বসন হয়ে থাকে। সো এই রেসপিরেটরি অর্গানের লিস্টটা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত একটা ইম্পর্টেন্ট পার্ট। তো এইবার আমরা দেখব সেই কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ডিসকাশন, যেখানে কিন্তু কিছু স্যাম্পল কোশ্চেন তোমাদের জন্য আমি দেখাতে চাই যে কী ধরনের প্রশ্ন আমাদেরকে একটু রেডি করতে হবে। দেখো স্লাইডে দেখো, ইন রেসপিরেশন এনার্জি নট কনভার্টেড ইন এটিপি। কোথায় পার্টিকুলার রেসপিরেশনে এনার্জি কেন এটিপিতে কনভার্ট হয় না? কারণ কনভার্টেড ইন্টু হিট, এখানে পার্টিকুলার হিটে কনভার্ট হয় বলে আমাদের শরীরে কিন্তু এই কাজকর্ম বা স্ট্যামিনাটা গঠন করে থাকি। 1 gram mole of glucose on complete oxidation to CO2 and H2O produce about particular 1 gram mole of glucose থেকে ব্রেকডাউন করলে অক্সিডেশন করলে কত অণু তৈরি হয়। দেখো এখানে লেখা আছে তার অ্যামাউন্টটা, এত কিলো ক্যালোরি পার্টিকুলার এনার্জি তৈরি হয়। ইন রেসপিরেশন পাইরুভিক অ্যাসিড ইজ, দেখো অ্যান্সার কোনটা হচ্ছে, যেখানে লেখা হচ্ছে কমনলি ফর্মড অ্যাজ ইন্টারমিডিয়েটেড প্রোডাক্টস অফ এরোবিক অ্যান্ড অ্যানারোবিক রেসপিরেশন। আমরা অটোমেটিক্যালি পড়লাম যে গ্লাইকোলাইসিস, যেখানে কি হলো যে যেখানে বোঝাই যাচ্ছে যে গ্লুকোজের ব্রেকডাউন হওয়ার ফলে পাইরুভিক অ্যাসিড তৈরি করছে, আবার সেখান থেকে ল্যাকটেট ফর্মেশন হচ্ছে, সেটা আবার অ্যানারোবিকে, যেটা একটা ফেজ তার মানে কি এরোবিকেও কাজ করছে, একটা ফেজ অ্যানারোবিকেও কাজ করছে। সো দুটার ইন্টারমিডিয়েট হিসাবে কিন্তু এখানে কাজ করছে। তো সো এখানে প্রশ্ন করতেই পারে কখনো তোমাদের কাছে টুইস্টিং প্রশ্ন, যে এরোবিক এবং অ্যানারোবিকের মধ্যে লিঙ্কিং ফেজ হিসেবে কাজ করছে গ্লাইকোলাইসিস। তো এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু একটু নিজেরা চিন্তা করে অ্যান্সার দিও। নেক্সট দেখো আছে, হোয়াট আলটিমেটলি অকার্স ডিউরিং রেসপিরেশন। ডেফিনেটলি দেখো অপশান দেখলে বুঝতেই পারছো, সোলার এনার্জি ক্যাপচার করা হয় না, ব্রেকডাউনও হয় না এটিপির, বা ইলেকট্রন ট্রান্সপোর্টও করা হয় না। কী করা হয়? সিনথেসিস অফ এটিপি, এটিপিটাকে সিনথেসাইজ করে সেলে সেলে ছড়ানো এনার্জি রূপে হয়। যে কারণে দেখো আমরা পড়েছি এই প্রসেসটা মাইটোকন্ড্রিয়াতে হয়, যে কারণে আমাদের কী বলা হয়, কোষের শক্তি ঘর, পাওয়ার হাউস অফ সেল, মাইটোকন্ড্রিয়াকে। আর কিউ কি? রেসপিরেটরি কোয়েশিয়েন্ট, যেখানে দেখো যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আমরা গ্রহণ করছি সেটা ডিভাইডেড বাই O2 কতটা খরচা করছি। এন্ড প্রোডাক্ট অফ এরোবিক রেসপিরেশন কী কী হয়ে থাকে? কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার এবং এনার্জি। বাকিগুলো অপশান দেখে বুঝতেই পারছো সেগুলো হবে না, কারণ সুগার অক্সিজেন কখনোই হবে না, কারণ সেটা বেসিক্যালি আমাদের কিসে ফটোসিনথেসিসে কাজে লাগে। কার্বন ডাইঅক্সাইড, এনার্জি ডেফিনেটলি হয়, কিন্তু তার সাথে সাথে ওয়াটারও তৈরি হয় আমাদের, সে কারণে অপশান ডিকে এখানে চুজ করা হয়েছে। নেক্সট দেখো আছে, incomplete oxidation of glucose into pyruvic acid with several intermediate step is known as। মানে দেখো ইনকমপ্লিট অক্সিডেশন মানে অ্যানারোবিক রেসপিরেশনে বলছে গ্লাইকোলাইসিস গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড এবং সেখান থেকে কিছু ইন্টারমিডিয়েট স্টেপ হয়ে যেখানে ল্যাকটেট ফর্মেশনও পর্যন্ত করতে পারে। ইন্টারমিডিয়েট স্টেপে ওখানে কিন্তু ল্যাকটেট ভাষাটাকে দেখো অমিট করে দিয়েছে, পুরোপুরি বলেনি। তোমাদের কাছে কিন্তু এই টুইস্টিং, তোমরা কিন্তু এগুলোতে কনফিউশন হয়ে পড়ছো। তো কিছু কনফিউশন হওয়ার নেই, একটা প্রশ্নকে বারবার যদি তোমরা রিড করো অটোমেটিক্যালি কিন্তু অপশান থেকে কিন্তু উত্তরটা বেরিয়ে আসে। তো দেখো এখানে বুঝতেই পারছো গ্লাইকোলাইসিস, কারণ টিসিএ এর ক্ষেত্রে কী হয়, যেখানে পার্টিকুলার ক্রেবস সাইকেল দেখা যায়, যেখানে সাইটিক অ্যাসিড ফর্মেশন হয়, আবার সেই দেখো অপর নামটাই ক্রেবস সাইকেলের দেওয়া আছে। সো অটোমেটিক্যালি এই টিসিএ বা ক্রেবস সাইকেল অ্যান্সার হচ্ছে না। আর একটা অপশন আছে দেখো এইচএমএস, হেক্সোস মোনোফসফেট শান্ট, এখানেও কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্টের একটা ব্যাপার থাকে। সো এখানে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড জিনিসটা দেখলেই অটোমেটিক্যালি অ্যান্সার দিতে চলে যাবো আমরা গ্লাইকোলাইসিসে। সো এই জাতীয় প্রশ্ন কিন্তু তোমরা একদম কনসেপ্টের দিক থেকে ক্লিয়ার থেকো। Enzymes take part in glycolysis are present in
কোথায় হয়, সিম্পল কথায় প্রশ্ন করছে গ্লাইকোলাইসিস কোথায় হয়। বারবার বলছি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন ধরনকে এমনভাবে সাজানো হয় একটা লম্বা চওড়া ভাষা দিয়ে যে অনেক কিছু আছে, তোমরা দেখেই ভয় পেয়ে যাও, সেটাকে অ্যাভয়েড করতে থাকো। তোমাদের কাছে যেটা দরকার সেটা না অ্যাভয়েড করে কোশ্চেনটা পড়ো, খুব ইজি মিনিং আছে। দেখো এনজাইম টেকস পার্ট ইন গ্লাইকোলাইসিস কোথায় হয় জাস্ট, দেখো উত্তর ডেফিনেটলি কি সাইটোপ্লাজম, অলরেডি পড়েছি। অ্যাজ ইউ ব্রিথ দিস কন্ট্যাক্টস অ্যান্ড ফ্ল্যাটেন টু গিভ ইউর লাংস রুম টু ফিল আপ দ্য এয়ার। যখন আমাদের লাংসে বাতাস ঢোকে তখন সেই জায়গাটা ফিল আপ করে কোন এরিয়া দিয়ে? লাংস বেলুন কখনোই হবে না, বঙ্কিওলগুলো ফার্স্ট পাস করে, ল্যারিংসে কী করে সাউন্ড প্রোডাকশন করে, কিন্তু আমাদের ডায়াফ্রাম সেই জায়গাটা মেনলি কিন্তু আমাদের কন্ট্যাক্টসে কাজ করে। তো নেক্সট দেখো আরও কিছু প্রশ্ন তোমাদের জন্য দেখাচ্ছি। দ্য এক্সচেঞ্জ অফ গ্যাসেস বিটুইন ইনহেলড এয়ার অ্যান্ড ব্লাড ইজ রেফার্ড অ্যাজ, আমাদের ডেফিনেটলি এখানে অপশান আছে দেখো সেলুলার রেসপিরেশন হবে না, ইন্টারনাল রেসপিরেশন হবে না, যেখানে বলছে দেখো গ্যাসেসের এক্সচেঞ্জ হয় এবং সেটা কোথায়? বাতাসের সাথে এবং ব্লাডের মধ্যে। সো এখানে ডেফিনেটলি আমরা দেখো সার্কুলেটরি সিস্টেমে পড়েছি, ব্লাড একটা ইম্পর্টেন্ট পার্ট, সো সার্কুলেশন রেসপিরেশনের মধ্যে একটা কানেকশন। এরোবিক রেসপিরেশন পাথওয়ে ইজ টার্মড অ্যাজ কী ধরনের? অটোমেটিক্যালি জানি এটা ছাড়ার প্রসেস, মানে কি অপচিতি বিপাক। সো অপচিতি বিপাকের আমাদের ইংলিশ টার্ম বা বায়োলজির ভাষায় কী বলা হয়? ক্যাটাবলিক প্রসেস। আর ফটোসিনথেসিস আমাদের কাছে উপচিতি বিপাক, সেটা অ্যাকচুয়ালি আমাদের কী হবে? অ্যানাবলিক প্রসেস। সো এইগুলো প্রশ্ন কিন্তু খুব কনসেপচুয়াল প্রশ্ন। আর একটা প্রশ্ন আছে দেখো, দ্য ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি রিলিজড ফ্রম দ্য লাংস বাই ফোর্সফুল এক্সপিরেশন আফটার ডিপেস্ট ইন্সপিরেশন ইজ কল্ড। মানে যে পরিমাণ বাতাস আমরা পার্টিকুলার নিলাম সেটা যখন ফোর্সফুলি বাইরে বের করে দিচ্ছি সেই ধরনের ক্যাপাসিটি, মানে কতটা পরিমাণ লাংসে আমরা বাতাস নিচ্ছি কতটা ছাড়ছি, তার রেশিও বা তার পরিমাণকে কি বলতে পারি? উত্তর হবে ভাইটাল ক্যাপাসিটি। এই জাতীয় প্রশ্নের জন্য তোমাদের জন্য কিন্তু রেডি থেকো। স্যার আজকে সময় একদম শেষ, খুব ভালো একটা এক্সাম ওরিয়েন্টেড ক্লাস করলাম এবং যেখানে আমাদের এই প্রশ্নগুলো স্যারেরা প্রত্যেকদিন প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসে যেটা আপনাদের হেল্পের জন্য করে থাকেন সেটা হচ্ছে একেবারে প্রশ্ন উত্তর যে টাইপের যে ধরনের প্রশ্ন আসতে পারে তার একটা ধারণা আপনাদের দিয়ে দেন। এজন্যই বোধহয় রাইস এডুকেশন সবার থেকে আলাদা। স্যার অনেক ধন্যবাদ রাইস অনলাইন ক্লাসে আসার জন্য। আপনারা সকলে ভালো থাকুন, চেতনা টিভি দেখতেই হচ্ছে বিকজ এক্সাম ওরিয়েন্টেড ক্লাসগুলো থাকে আপনাদের জন্য। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার।